জন্মভূমির সমস্ত মা ভাই বোনদের আমি যথাযথ সম্মান জানিয়ে বলছি, আপনারা জানেন যে আপনাদের বাড়িতে যদি সংখ্যালঘুদের বাড়িতে এসে উগ্রপন্থীরা বলে যে তোমাদের মেয়েটাকে আমাদের দিতে হবে আজকে রাত্রে, আমরা তাকে 15 জন মিলে ধর্ষণ করব এবং যদি সে বেঁচে থাকে তাহলে সকালে ফেরত দেবো, না বেঁচে থাকলে তাকে আমরা খালে ফেলে দেবো, তাহলে আপনাদের কেমন লাগবে? এখন ভেবে দেখেছেন যে এই ইউনূস সরকার কত নেমো খারাপ বেঈমান। 1952 সালে ভাষা আন্দোলনে ও পাকিস্তানের পক্ষে ছিল, ও ভাষা আন্দোলনে যোগদান করেনি। 1971 সালে মুক্তিযুদ্ধে ও যোগদান করেনি, ও পাকিস্তানের পক্ষে ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের 17,000 সৈন্যের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল। আপনারা জানেন তখন ইন্দিরা গান্ধী 1 কোটি বাংলাদেশি উদ্বাস্তুদের 1 বছর ধরে খাইয়েছে, পড়িয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এবং পাকিস্তানের সৈন্যরা কি ধরনের অত্যাচার করছে পূর্ববঙ্গে, সেটা সারা পৃথিবীর মিডিয়াকে এনে দেখিয়েছে এই ইন্দিরা গান্ধী। এবং আপনারা জানেন যে সেই সময় একটা বিশ্বযুদ্ধের হুমকি মাথায় নিয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশটাকে স্বাধীন করেছিল। তখন ব্রিটেন, চীন এবং আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। সেই বাংলাদেশ আজকে ভারত বিরুদ্ধে কথা বলে ভারতের জাতীয় পতাকাকে ওরা পাড়িয়ে যেতে সাহস পায়। এতটা সাহস এই বেঈমান ইউনিসের কি করে হয়, এই বেজন্মার হয় কি করে? আমরা যদি ভারতবাসীরা শুধু লং মার্চ করে এগিয়ে যাই, এই ভারত বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, আর কোনোদিন কেউ বাংলাদেশটাকে দেখতে পাবে না। কিন্তু তবু আমরা এই বাংলাদেশ আমার জন্মভূমি, আমরা চাই এখানে হিন্দু মুসলমান সুখে বাস করুক। এবং আপনারা জানেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। ইউনূস যদি মনে করে যে আমরা বাংলাদেশ থেকে সমস্ত সংখ্যালঘুদের ভারতবর্ষে তাড়িয়ে দেব, তাহলে আমরাও কিন্তু সমস্ত ভারতের সংখ্যালঘুদের বাংলাদেশে তাড়িয়ে দিতে বাধ্য হব। তাহলে বাংলাদেশ নামক দেশটি কি ভারতের পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে? এত লোককে কি তারা সংস্থান দিতে পারবে? তারা যেভাবে আমাদের দেশের উপরে অত্যাচার করছে, আপনারা জানেন ওদের কোনো রকম ক্ষমতা নেই যে আমাদের বিরুদ্ধে কোনো কিছু করার। তার জন্য ওরা কাপুরুষের মতো, বেঈমানের মতো ওরা কি করছে, রাতের অন্ধকারে ওদের স্লিপিং ছেলে দেশে পাঠিয়ে আমাদের বিভিন্নভাবে বিব্রত করছে। আরে তোদের যদি ক্ষমতা থাকে, তোরা যদি পারিস, তাহলে বীরত্বের মতো কথা বলে, বৃদ্ধের মতো কথা বলে তোরা বল যে ভারতবর্ষে তোরা কি চাস। কিন্তু তোরা কেন লুকিয়ে বেঈমানের মতো করে, তোরা কেন রাতের অন্ধকারে দেশে পালিয়ে এসে ওখানে একটা বোম বাস্ট করছিস, সেখানে একটা এটা করছিস, সেটা করছিস? তোদেরকে মানুষের ইতিহাসে তোদের কি নাম লেখা থাকবে আগামী দিন? তোদের কি করে এটা বলা যাবে যে কোনো একটা জাতি, কোনো একটা সম্প্রদায়? আপনারা জানেন যে কিছুদিন আগে ইউনূস নিজেই আমেরিকা বলেছিল যে এটা কোনো সংগ্রাম নয়, এটা একটা সংগঠিত একটা গোপন সভা পরামর্শ এই দেশটা আমরা দখল করেছি। আপনারা জানেন যে সাংবাদিকদের ওদের এক সমন্বয়ক বলেছিলেন যে আমরা যদি 300 পুলিশকে সেদিন না মেরে দিতাম, আমরা যদি 30 জন পুলিশকে না জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারতাম, আমরা যদি না একজন গর্ভবতী পুলিশ মহিলাকে না পুড়িয়ে মারতে পারতাম, আমরা যদি ঢাকা তোমার মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দিতাম, তাহলে আন্দোলন দাঁড়া পারত না। তাছাড়া আপনারা জানেন ওরা ঢাকার কিশোর গ্যাংকে ভাড়া নিয়েছিল এই আন্দোলনের জন্য। কিশোর গ্যাং কারা? আপনারা যারা শিয়ালদা হাওড়ায় স্টেশনে দেখেছেন যে কিছু ছেলে মেয়ে পাতা কুড়ায়, তারা নেশা করে, গাঁজা খায়, আফিম খায়, চরস খায়, হিরোইন খায়। এরকম ঢাকায় কিছু ছেলে মেয়ে আছে, তাদের ওরা ভাড়া করে এনেছিল মিছিলে। কেন এনেছিল? আপনারা জানেন যে একজন বয়স্ক লোকের মৃত্যু হলে যেভাবে সমাজ জেগে ওঠে, তার থেকে অনেক বেশি গুণ জেগে উঠবে যদি একটা বাচ্চার মৃত্যু হয়। তার জন্য ওদের মারার জন্য নিয়ে আসছিল। এরকম গোপন সভা পরামর্শ করে তারা এই দেশটাকে আজকে দখল করেছে। এটা কোনো সরকার? একে কি সরকার বলা যায়? এটা নির্লজ্জ বেঈমান যে তার
জাতি এবং দেশের জন্য কিছু করতে পারছে না। চারিদিকে বাংলাদেশের জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, মানুষ খেতে পড়তে পারছে না, খেতে পাচ্ছে না। এখন সেদিকে যাকে দৃষ্টি যাতে না ঘুরে যায় তার জন্য যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছে। আমাদের সীমান্তে আমরা কাঁচাতারের বেড়া দেবো, তাতে ওর বাপের কি? ও আমাদের সীমান্তে কেন কাঁচাতারের বেড়া দিতে দিচ্ছে না? তার মানে ওর উদ্দেশ্য খুবই খারাপ। এবং আমরা ভারতবাসীরা কিছুতেই আমরা আজকে এখানে এসে শপথ করে যাচ্ছি, আমাদের জীবন থাকতে একজন উগ্রপন্থীকে আমরা আর এখানে ঢুকতে দেবো না। কাঁটাতারের বেড়া টপকিয়ে যারা এখানে আসবে আমাদের মা বোনরা সজাগ দৃষ্টি রাখছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে যারা হাসুয়া নিয়ে গা দিয়ে বটি নিয়ে দাঁড়িয়ে আছে বাজারে, যে বাজার দিয়ে ঢুকবে তার গলা আমরা নামিয়ে দেবো। তাই আমরা বলছি, ইউনূস তোমার কোনো রকম এই দেশ চালানোর অভিজ্ঞতা নেই, ক্ষমতা নেই, এবং তোমার কোনো এই দেশের প্রতি মায়া নেই, মমতা নেই। তাই এই দেশের মানুষকে সুখে শান্তিতে বাস করতে দাও। আর এই দেশে যে বাংলাদেশ হিন্দুরা আছে তাদের সম্পত্তি যারা ওখানে রেখে আসছে, ভারতবর্ষে যারা আসছে তারাও, এবং যারা ওখানে আছে তাদের সম্পত্তিও আছে। তো এটা তোমাকে আমি দান করে দিয়েছিনি, তুমি আমার বউয়ের ভাই না, যে তোমাকে আমি সম্পত্তি দান করে দিয়ে আসবো। ওই সম্পত্তি আমাদের, ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, আমাদের হোমল্যান্ড দাবি করতে হবে। আপনারা জানেন নিখিলবঙ্গ নাগরিক সংঘের প্রথম হোমল্যান্ডের দাবি তুলেছিল। আজকে সমস্ত ভারতের সমস্ত সংগঠনগুলো এই হোমল্যান্ডের দাবি তুলছে। কারণ আমরা চাই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেমন দেশ ভাগ হয়েছিল, তেমন বাংলাদেশের ভাগ হোক সেইভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং স্বাধীনতার অপূর্ণ অংশ সম্পূর্ণ হোক। বাংলাদেশে যারা হিন্দুরা আছে বা সংখ্যালঘুরা আছে তাদের জন্য আলাদা জায়গা দিতে হবে, এবং তাদের একত্রিত করে একটা হোমল্যান্ডের ব্যবস্থা করতে হবে। সেটা যদি না করা হয়, সারা পৃথিবীর সাহায্য নিয়ে, সারা পৃথিবীর মুক্তিগামী মানুষের সাহায্য নিয়ে, এবং বাংলাদেশের যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরও সাহায্য নিয়ে আমরা হোমল্যান্ড দাবি আদায় করবোই। যে এটা নিখিলবঙ্গ নাগরিক সংঘের একান্তভাবে মিশন, এবং আমরা সে মিশন পরিপূর্ণ করবোই। তাতে যদি আমাদের বুকে, সবার বুকে রক্ত ঢেলে দিতে হয়, আমরা প্রস্তুত আছি। ইউনূস সমাজ যদি কাপুরুষের মতো ভাবে লুকিয়ে ছিঁড়ি পাচ্ছেন না পাঠিয়ে, তোমার যদি ক্ষমতা থাকে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। পারলে তুমি তোমার বাহিনী দিয়ে আমাদের গুলি করে মারো, যদি তোমার ক্ষমতা থাকে আমার বুকের রক্ত আমরা ঢেলে দেবো। কিন্তু বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা আমরা কিছুতেই মেনে নেব না। এই জন্যে আমরা যা কিছু করতে হয় তা করবো। তাই আমি বলছি যে ইউনূস, তুমি যদি শান্তিতে যদি নোবেল প্রাইজ পেয়েছিলে না অশান্তিতে পেয়েছিল ভগবান জানে, তুমি যদি মানুষ হও, তোমার ভিতরে যদি চার পাও আর জন্তু না হও, তাহলে তুমি আমাদের এই হোমল্যান্ডটাকে সফল করো, এবং বাংলাদেশের হিন্দুদের বাঁচতে দাও। না বাঁচতে দিলে পৃথিবীর যেখানেই তুমি লুকিয়ে থাকো না কেন, কবর থেকে তুলে আনলেও তোমাকে আমরা তুলে আনবো, এবং তোমাকে যা শাস্তি দিতে হয় সেটা আমরা দেবো। এই বলে আমি এবার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।